بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم সূরা আন-নিসায়ের 170 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রসুল এসেছে। এই বিধানের উপরে তোমরা ঈমান আনো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। দিনের কর্মসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ মুর্শেদ মিল্টন, বগুড়া 7, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির পুনরায় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি একটি ভবিষ্যৎমুখী ঐতিহাসিক বাজেট জাতির সামনে উপস্থাপনা করেছে। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন লক্ষ্যে প্রণীত হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বগুড়া 42-7 গাবতলী শাহজাহানপুর। এই আসনটি একটি ঐতিহাসিকভাবে পরিচিতি। এই ঐতিহাসিক এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রাখাল রাজা, ক্ষণজন্ম পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই আসনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাকালের মহাশ্রেষ্ঠ মহিষী নারী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে
4বার নির্বাচন করেছে, 3বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এই বিশেষ এলাকার জন্য, এলাকার দীর্ঘ 17 বৎসর ফ্যাসিবাদী সরকার কোনো উন্নয়ন করে নাই। তাই মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে এই বগুড়াকে, বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর যেন উন্নয়নের ছোঁয়া পায়। আমরা বিগত 100 বৎসর যমুনা ব্রিজ যখন হয় নাই, তখন আমরা উত্তর জনপদের মানুষ 100 বছর পিছিয়ে ছিলাম। যমুনা ব্রিজ হওয়ার কারণে ইনশাল্লাহ এখন আমরা উত্তর জনপদের মানুষ এই ঢাকায় কর্মসংস্থান এবং জীবন জীবিকা, ইনশাল্লাহ আমরা, আমাদের জনগণ এই ঢাকাতে তারা জীবন জীবিকা যাপন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে দ্বিতীয় যমুনা ব্রিজ এই বাজেটে ধরার কারণে আমাদের উত্তর অঞ্চলের, বিশেষ করে বগুড়া, গাবতলীতে আর্থসামাজিক উন্নয়নের কোনো কাজ হয় নাই। এই দ্বিতীয় যমুনা ব্রিজ হওয়ার কারণে গাবতলী সারাকান্দি একটি আর্থসামাজিক উন্নয়নমূলক কাজ হবে এবং একটি হাইওয়ে হলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। মাননীয় স্পিকার, উত্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া ও চীন সফরের আন্তরিক অভিনন্দন জানায়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় এই দুটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী। মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী বাংলাদেশের কল্যাণে গৃহীত পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এইভাবে চীনের সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের গতিকে আরও বেগবান করবে বলে আমরা আশা করি। উত্তরের প্রতিনিধি হিসেবে আমি বিশেষভাবে অনুরোধ জানাই, বিদেশি বিনিয়োগ ও উন্নয়নের প্রকল্প সুফল যেন শুধু বড় শহরগুলোতে সীমাবদ্ধ না থাকে, বগুড়া, রংপুর, রাজশাহী ও সমগ্র উত্তর অঞ্চলে শিল্প কারখানা, অর্থনৈতিক অঞ্চল এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হোক। মাননীয় স্পিকার, উত্তরবঙ্গ দেশের খাদ্য ভাণ্ডার, কৃষি সেচ ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের আন্তর্জাতিক সহায়তার কাজে লাগানো গেলে এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনমান আরও উন্নত হবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ। আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাশালী অবস্থানে পৌঁছবে এবং উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিবে। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের প্রতি অধিক গুরুত্ব প্রদানের আহ্বান জানাই। শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, সঞ্চালন লাইন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
মাননীয় স্পিকার, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির প্রাণ হল কৃষিখাত। কৃষকের জন্য সার, বীজ, সেচ, কৃষি ঋণ সহজলভ্য করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ভর্তুকি ও সহায়তা অব্যাহত রাখার প্রয়োজন। এছাড়া যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন, কারিগরি এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য আরও বেশি বরাদ্দ প্রদান করা উচিত। বেকারত্ব হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প, এসএমই খাতকে বিশেষ প্রণোদনা দিতে হবে। মাননীয় স্পিকার, আমি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টিকে স্বাগত জানাই। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নাই। শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি আধুনিক, উন্নত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং দেশের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ 5। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি দলের একজন সদস্য হিসেবে কথা বলছি, কিন্তু তার আগে আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে কথা বলতে চাই। বাজেটের বাইরে হাজার হাজার কোটি টাকার হিসাব আছে বইয়ে, কিন্তু আমার চোখের সামনে ভেসে ওঠে অন্য হিসাব। একজন কৃষকের ঘামে ভেজা মুখ, একজন শ্রমিকের ক্লান্ত হাত, একজন মায়ের নির্ঘুম রাত, একজন শিক্ষিত তরুণের অপেক্ষা। মাননীয় স্পিকার, আজ আমরা শুধু একটি বাজেট নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সেই কৃষকের ভবিষ্যৎ নিয়ে, যিনি ভোরে মাঠে যান কিন্তু সন্ধ্যায় ন্যায্য দাম পান না। আমরা আলোচনা করছি সেই মায়ের কথা যিনি সংসারের খরচ মেলাতে গিয়ে নিজের প্রয়োজন বিসর্জন দেন। আমরা আলোচনা করছি সেই তরুণের কথা যার হাতে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো কৃষক উৎপাদনের খরচ নিয়ে আতঙ্কিত হবে না, কোনো ছাত্র অর্থের অভাবে শিক্ষার সুযোগ হারাবে না, কোনো রোগী হাসপাতালের দরজায় দাঁড়িয়ে চিকিৎসার অভাবে ফিরে যাবে না। বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, এটি একটি জাতির নৈতিক অঙ্গীকার। আমরা কাদের পাশে দাঁড়াবো, কাদের অধিকার দেব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, তারই প্রতিফলন এই বাজেট। সংখ্যার সাফল্যের চেয়ে মানুষের জীবনের সাফল্যকে বড় করে দেখুন, কারণ ইতিহাস বাজেটের অঙ্ক মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেই বাজেট যে বাজেট মানুষের জীবনে পরিবর্তন এনেছিল। তারা জানতে চায় বাজেট কি আগামী বছর তাদের জীবনটাকে সহজ করবে কিনা। আমরা সরকার ও বিরোধী দল আলাদা হতে পারি, কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে অর্থনীতির প্রবৃদ্ধি শুধু পরিসংখ্যানে নয়, মানুষের মুখের হাসিতে দেখা যাবে, যেখানে উন্নয়ন শুধু সেতু ও ভবনে নয়, মানুষের জীবনে প্রতিফলিত হবে। মাননীয় স্পিকার, একদিন আমরা কেউ এই সংসদে থাকবো না, কেউ মন্ত্রী থাকবো না, কেউ বিরোধী দলের সদস্য থাকবো না, কিন্তু বাংলাদেশ থাকবে। আজকের শিশুরা তখন এই দেশের নেতৃত্ব দিবে। সেদিন তারা যেন বলতে পারে একটি প্রজন্ম ছিল যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের কথা ভেবেছিল। সেই প্রত্যাশা নিয়েই আমার বক্তব্য দিচ্ছি। 2026-27 অর্থ বছরের বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক উল্লেখ করছি, যদিও বিরোধী দল বাজেট বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি অর্থনীতিবিদ নই মাননীয় স্পিকার, বাজেটের বই পড়ে যতটুকু বুঝেছি, আমার দৃষ্টিতে যতটুকু ভালো মনে হয়েছে আমি শুধু সেটুকুই বলবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সোলার প্যানেলের উপর শুল্ক ছাড় এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রণোদনা একটি ইতিবাচক পদক্ষেপ।
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া ইতিবাচক হয়েছে। স্টার্টআপের কর সুবিধা, ফ্রিল্যান্সারদের জন্য কর ছাড়, যুব ও নারী উদ্যোক্তা তহবিল কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করি। যদিও বাজেট বক্তৃতায় এআই নিয়ে খুব বিস্তৃত আলোচনা ছিল না, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এমবিবিএস কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা বলা হয়েছে এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষ গবেষণাগার স্থাপনের কথা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের আলোচনায় সরকারি সেবায় এআই ব্যবহার, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, স্মার্ট সিটি উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। স্বাস্থ্য, কৃষি ও জনসেবামূলক খাতে এআই ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, একটু এলাকার কথা বলি। আমাদের এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রাফি নামে একজন শিশু, 8 বছরের শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বাবা মার সাথে আমরা মুক্তাগাছাবাসী দাবি করি তার বিচার যেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেরকম 6 দিনে হয়েছে, তার বিচারও যেন দ্রুতগতিতে হয়। এটা আমাদের এলাকাবাসীর দাবি। যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এই ঘটনা বলতে গেলে লিডার অনেক সময় লেগেছে। আমাদের আরেকজন মহিলা সংসদ সদস্য উনি বলেছেন, উনি ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন যে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে। সত্যি হৃদয় বিদারক, চোখের পানি এসে যায় লিডার। আমরা এর বিচার চাই, যত দ্রুত সম্ভব বিচার চাই। পুলিশ বাহিনী ইতিমধ্যেই মেইন আসামিকে অ্যারেস্ট করেছে। উনি 164 ধারায় জবানবন্দি স্বীকার করেছেন হত্যাকাণ্ডের। কাজেই এই বিচার সহজ হয়েছে। আমার মনে হয় আমরা চেষ্টা করলে এই বিচারটাও রামিসার মতো দ্রুতগতিতে করতে পারি ইনশাল্লাহ। তাহলে একটু এলাকার কথা বলি, মাননীয় স্পিকার, একটু সময় বাড়ায় দিয়েন। আমাদের মুক্তাগাছা অত্যন্ত পুরাতন পৌরসভার এলাকা। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 2-3টা মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট। তো ডেইলি কথা বলি না। ওকে, 2 মিনিটে শেষ করেন। 3টা মিনিট দেন। 2 মিনিট। মুক্তাগাছার যে মেইন রোড, এই রোডটা আমাদের উত্তরবঙ্গকে কানেক্ট করে। এই রাস্তা দিয়ে যেতে গেলে, যদিও বাইপাস হচ্ছে কাজ চলছে, আমাদের মাননীয় সড়ক প্রতিমন্ত্রী সাহেব উনি যথেষ্ট সহযোগিতা করছেন। যেটা 1 বছরে হতো, উনি চেষ্টা করে এটা আগামী 1 মাসের ভিতরেই আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো। যদিও কমপ্লিট হবে না, উনিও বলেছেন দ্রুততার সহিত কমপ্লিট করে দিবেন। মুক্তাগাছা শহর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা উত্তরবঙ্গে যেতে গেলে একটি মাত্র রাস্তা। এই রাস্তাটাকে 4 লেনে রূপান্তর করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের মুক্তাগাছায় যে ড্রেনেজ সমস্যা, বাজারগুলোতে ড্রেনেজ সমস্যা, প্রতিটা বাজার এই 2-3 বছর পরে পরে রাস্তা করা হয় কিন্তু ভেঙে যায় ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে। এটা মনে হয় শুধু মুক্তাগাছা না, আমাদের সারা বাংলাদেশের এই সমস্যা। এটার দিকে একটা বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের মন্ত্রী সাহেব এখানে আছেন, ওনার কাছে দাবি জানাবো, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে আমাদের বাজারের রাস্তাগুলো যদি ড্রেনেজ সিস্টেমগুলি ডেভেলপ করা হলে এই রাস্তাও দীর্ঘদিন টিকবে এবং বাজারে যে প্রবলেমটা হয় সেটারও সমাধান হবে। সবাই একটা কথা সংসদে এসেই বলি আমরা যে আমাদের বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ নাই। গত 20 বছরে যে কোনো বিদ্যুতের ডেভেলপমেন্ট হয় না, এই কথাটা কিন্তু কেউ বলেন না। আমাদের যে ফ্যাসিস্ট সরকার, যে আমাদের এনার্জি মিনিস্ট্রিটাকে ধ্বংস করে দিয়েছে, এই বিদ্যুতের সমস্যার জন্য আমাদের সরকার বিশেষভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে আগামী 1-2 বছরের ভিতরে এই সমস্যার সমাধান হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে, আমাদের মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বাতেন, মাননীয় সদস্য, ঢাকা 16। আপনার সময়
6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এটি বিগত 5 বছরের সামগ্রিক অর্থনীতির গতি প্রকৃতি এবং বাজেট বৃদ্ধির ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে দেখব প্রত্যেক বছর টাকার অঙ্কে বাজেট বৃদ্ধি হয়েছে। সেই হিসাবে যে বড় আকারের বাজেট উপস্থাপিত হবে এই 2026-27 অর্থ বছরে, এটা খুবই স্বাভাবিক। শুধু বড় আকারের বাজেট দেশের প্রান্তিক মানুষের জন্য কতটুকু কাজে লাগবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, এই বড় বাজেটের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকারকে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা, বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দুর্নীতি থাকবে না বাস্তবায়নের ক্ষেত্রে, এবং দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন যে এই প্রস্তুতি বা এই কতটুকু আছে সরকারের, বা বাজেটের কি গাইডলাইন আছে। মাননীয় স্পিকার, আপাতত দৃষ্টিতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির জন্য বাজেটের অঙ্কের দিক থেকে বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, গত সপ্তাহে আমরা এই সংসদে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা বিবৃতি শুনেছি। তার বিবৃতি অনুযায়ী হাজার হাজার মামলা জটে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে জর্জরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, কর্মচারীর অভাব, বিশেষ করে গ্রাম পর্যায়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষকের পাশাপাশি ছাত্রেরও অভাব। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যদি একই ধারাবাহিকতা যেটা আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়েও স্কুলের কমিটি গঠন থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সবখানেই দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই দলীয় বিবেচনা প্রাধান্য পেলে শিক্ষা খাত কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য খাতের বড় সমস্যা হচ্ছে আমাদের জনবলের দক্ষতার অভাব। হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নাই, সরকারি হাসপাতালে টেস্ট হয় না, টেস্ট করাতে হয় বাইরে ক্লিনিকে যেয়ে। কাজে এ ব্যাপারে বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যে কিভাবে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব। মাননীয় স্পিকার, আমি সামরিক বাহিনীর সদস্য হিসাবে সামরিক খাতের ব্যয় নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি, দেখা যাচ্ছে যে বিগত বছরে 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দের শতকরা হিসেবে 6.31% বরাদ্দ ছিল। এবারে টাকার অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আরো শক্তিশালী করা, প্রশিক্ষিত করা, এটার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবং সরঞ্জামাদি ক্রয় করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে দেশে বিদেশে, এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরো বৃদ্ধির জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের পরিসর বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের উপরে কর আরোপ করা হয়েছে এবং তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, ভ্যাট হচ্ছে একটি রিগ্রেসিভ কর। আমাদের রাজস্ব খাতের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। এই ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী এবং দরিদ্রের উপরে পড়ে। মাননীয় স্পিকার, কিন্তু এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ। মাননীয় স্পিকার, এই
এই বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নাই মাননীয় স্পিকার। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন ধরনের ভ্যাট এবং শুল্ক আরোপ করা হবে এবং ব্যবসায়ীরা করবে কি, সেটাকে পণ্যের উপরে চাপিয়ে দিয়ে মূল্য বৃদ্ধি হবে। এই মূল্য বৃদ্ধির যে কষাঘাতে সাধারণ মানুষ তাদের যে জীবন ধারণের জন্য নিত্য নৈমিত্তিক চাল ডাল তেল লবণ কিনতে হয় তার উপরে পড়বে। একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও এই ভ্যাট এবং করের প্রভাব পড়বে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেবেন। আমি ঢাকা 16 আসনের থেকে নির্বাচিত হয়েছি। আমার সংসদের প্রথম বক্তব্যে আমি বলেছিলাম বৃহত্তর মিরপুরের গোটা দেশের চিকিৎসা ব্যবস্থার মতো বৃহত্তর মিরপুরেও চিকিৎসা ব্যবস্থা বেসরকারি খাতের উপরে নির্ভরশীল। এই বৃহত্তর মিরপুরে একটি জেনারেল হাসপাতাল। মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন। 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা এখনো প্রায় 80% নির্ভরশীল বেসরকারি খাতের উপরে এবং বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা ক্লিনিক এবং হাসপাতালগুলো সেগুলো খুবই ব্যয়বহুল। মিরপুর একটি নিম্ন মধ্যবিত্ত মানুষের আবাসিক এলাকা। মাননীয় স্পিকার, বৃহত্তর মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই। আমি আমার বাজেট বক্তৃতার প্রথমেই বলেছিলাম, প্রথম দিনেই একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম। সেই দাবিটাকে আমি আজকে আবার পুনরায় উত্থাপন করছি। মাননীয় স্পিকার, মিরপুর থেকে শত শত বাস এবং ট্রাক ঢাকা শহরের বিভিন্ন গন্তব্যে চলাচল করে, কিন্তু এই বাস ট্রাক দাঁড়ানোর জন্য কোনো বাস স্ট্যান্ড নাই। মাননীয় স্পিকার, সম্প্রতি আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের বড় বড় বাস স্ট্যান্ডগুলোকে ঢাকা শহরের বাইরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেটি একটি সমাধান হতে পারে, বাট আমরা একটি বিকল্প চিন্তাও করতে পারি। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে বহুতল বিশিষ্ট যদি স্ট্যান্ড হিসাবে আমরা নির্মাণ করতে পারি, আমার মনে হয় আমাদের সমস্যা অনেকটা সমাধান হবে। বিশেষ করে আমি আমার পল্লব এলাকার জন্য এই বাস ট্রাকগুলোর পার্কিংয়ের জন্য আমি একটি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি এর পূর্বেও বলেছি, আবারও বলছি, সারা দেশের মতো আমার আসনে মাদকের ব্যাপক প্রভাব। আমি সম্প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এটা আমার উদ্বেগের কথা জানিয়েছি। আমি আশা করছি দেশব্যাপী যাতে এই মাদকের বিস্তার রোধ করা যায় এবং যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা যায়, এই পদক্ষেপ সরকার গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা মাননীয় সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7, সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বাজেট বক্তৃতার শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে। সারা দেশের জন্য ডেফিনেটলি এটা একটা অসাধারণ বাজেট বলে আমার কাছে মনে হয়েছে। আমরা একসময় ছাত্র আন্দোলন করতাম, বাজেট হওয়ার পরের দিন আমাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে আন্দোলন করতে হতো রাস্তায়। এবার বাজেটের সৌন্দর্যটা ওই জায়গায়, শিক্ষা এবং স্বাস্থ্য ওই দুটা জায়গায় বাজেট অ্যাপ্রক্সিমেটলি ডাবল দেন বিফোর দ্য লাস্ট ইয়ার্স বাজেট। এটা গ্রাসরুট লেভেলে এটার ইম্প্যাক্টটা পড়েছে বিকজ ভিএটি এবং এআইটি সহ এই সমস্ত ট্যাক্সেবল যে ব্যাপারগুলো ছিল সেগুলা রিডিউস হওয়াতে আমরা বাজারে আজকে এইবার বাজেটে কোনো পরিবর্তন দেখি নাই। তো আমি শুরুতেই হেলথ, বিং এ ডক্টর, আমি হেলথ নিয়ে শুরু করতে চাই। হেলথের ইকুইপমেন্টস যেমন হার্টের স্ট্যান্ডগুলোর দাম কমানো হয়েছে। হেলথের রিএজেন্টস যেমন কিডনি ডায়ালাইসিসের দাম কমে আসছে। এরকম অনেকগুলা হেলথ ইস্যু আমাদের এই বাজেটে
জেনারেল পপুলেশনকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। স্পেশালি মেডিকেল এডুকেশনে এআই সহ যে ডেভেলপমেন্ট চিন্তা করা হয়েছে, আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তাররা আরো উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মেডিকেল। আরেকটা ইউনিক হেলথে আরেকটা ইউনিক ডিসিশন আসছে, দ্যাট ইজ লাইক নেটওয়ার্ক অফ অ্যাম্বুলেন্স। আমাদের কনসেপ্টে এটা ছিল না। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে ভিশন, সেই ভিশনে উনি প্রিভেনশনকে কিউরের উপরে জায়গা দিয়েছেন এবং উনি গ্রামের ওয়ার্ড লেভেল পর্যন্ত হেলথকে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছেন, যেটা ডেফিনেটলি সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে। রেফারেল সিস্টেমটা চালু করার জন্য উনি চিন্তা করছেন। সর্বোপরি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আমাদের অপোজিশনের একটা বক্তব্য শুনছিলাম। আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ আমাদের কনসেপচুয়ালি বুঝতে হবে যে যদি আমরা দেশের মানুষের স্বার্থে করতে চাই, এটার থেকে আর ভালো কাজ হয় না, বিকজ তখন অ্যাকাউন্টেবিলিটি বোথ ইন দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ইনভলভ হয়ে যায়। আমি অনুরোধ করবো ওনাদেরকে আবার রিথিঙ্ক করার জন্য ব্যাপারটা। সর্বোপরি হেলথ কার্ড, অনারেবল প্রাইম মিনিস্টারের যে যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত কার্ডগুলো নিয়ে, হেলথ কার্ড ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার্ড ইন ফিউচার। ইভেন আমি তো মনে করি ফ্যামিলি কার্ডের থেকেও বড় কাজে আসবে এই হেলথ কার্ড। যে হেলথ কার্ডের মধ্যে চিপস থাকবে, যে হেলথ কার্ড দিয়ে যেখানে যাবে সেখানেই দ্যাট ডক্টর উইল হ্যাভ অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্যাট পেশেন্ট। তো সুতরাং আমি মনে করি এইটা ডেফিনেটলি কন্ট্রিবিউট করবে a lot. নেক্সট উই ক্যান কাম ইন এডুকেশন। এডুকেশনে একই রকম, অলমোস্ট প্রায় ডাবল অফ দ্য বাজেট দেন বিফোর, এবং যে চিন্তা থেকে আগাচ্ছে এডুকেশন, তাতে আমার মনে হচ্ছে উইথ দিস আমাদের যোগ্য এডুকেশন মিনিস্টারের নেতৃত্বে দ্য প্রাইমারি এডুকেশনে ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্টস পলিসি যদি ইমপ্লিমেন্টেশনে যেতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদের বেসিক স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করে উঠে আসতে হবে, আলটিমেটলি পড়াশোনা করে উঠে আসবে। বিকজ এখন আমরা জানি আমাদের গ্রামে আমরা যখন যাই দেখি প্রাইমারি স্কুলের মধ্যে আবার দেখি কাপড়ও শুকাচ্ছে টিচাররা, বাচ্চাও নিয়ে আসতেছে টিচাররা। তো সুতরাং এইটা দূর করার জন্য দেয়ার শুড বি সাম চেঞ্জ, যেটা আলটিমেটলি হেল্প করবে। এছাড়া ফ্রি ওয়াইফাই, এটা তো একটা মানে অস্বাভাবিক পাওয়া আমাদের দেশের ছাত্রদের জন্য। ফ্রি ওয়াইফাই ইন দ্য এডুকেশন সেক্টর, এইটা ডেফিনেটলি ছেলেদেরকে অনেক আগায় নিয়ে যাবে। ওদের একাডেমিক ম্যাটেরিয়ালসটা জোগাড় করার জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবং তারপরে একটা জায়গায় আমি একটু উল্লেখ করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমাদের সিনিয়র মিনিস্টার এলজিআরই মিনিস্টার সাহেব আছেন, ওনার মাধ্যমে আপনার মাধ্যমে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন, ইউনিভার্সিটি ইজ রানিং বাই দ্য ট্রাস্টি বোর্ড অ্যাজ এ নন প্রফিট অর্গানাইজেশন। সো একটা নন প্রফিট অর্গানাইজেশন কিভাবে ট্যাক্সেবল হয় এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, ইউনিভার্সিটির উপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে যে এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে ওনারা এই ট্যাক্স জিনিসগুলা না রেখে ট্রাস্টি বোর্ডকে ট্যাক্সের আওতার থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে। এরপরে যদি সোশ্যাল নেটে আসি আমরা, সামাজিক যে নেট, এইখানে তো একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এটা কোনো তুলনাই হয় না। আমাদের অপোজিশনরা প্রথম দিকে হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে ওনারা জিতে আসছেন কয়েকটা জায়গায়, সেখানেও অসুবিধা। আচ্ছা, মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো আপনাকে, 2 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এগুলোতে তো আর বলার কিছু নাই। এগুলোতে একটা জিনিস বলি, আমার এলাকা ত্রিশাল, এইখানে মাছের জায়গা, এবং এইখানে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ফিশ ফিলেট, পাঙ্কাশের ফিশ ফিলেটের উপরে ট্যাক্স বসাইছেন, যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। এর ফলে আমাদের পাঙ্কাশের চাষিরা অনেক উপকৃত হবে, তারা দেশের মাছকেই আমাদের দেশে মার্কেট করতে পারবে, যার জন্য এবং ফিশ ফিড, পোলট্রি ফিডের উপর ট্যাক্স কমে আসছে। এইটাও একটা বিশাল যুগান্তকারী ঘটনা হবে ফর দোজ পিপল। আমি
এরপরে বলতে চাই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এইটা তো মানে 7 দিনের কোম্পানি রেজিস্ট্রেশন, 14 দিনের মধ্যে সব লিগ্যাল ডকুমেন্টস রেডি করা, ডেফিনেটলি এইটার কোনো তুলনাই হয় না, এটা কখনোই হয় না এই দেশে। সর্বোপরি আমরা যদি তাকাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে এখন মালয়েশিয়া এবং চায়না ভিজিটে, আমরা অবাক হয়ে যাই একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা খুশি থাকলে সে তার ফেসবুক আইডি থেকে আরেকটা দেশের প্রাইম মিনিস্টারের ভিজিটের পুরো ভিডিওটা ছাড়তে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছে যে উচ্চতায় আরেকটা দেশের আনোয়ার ইব্রাহিমের মতো মানুষ তার নিজের আইডি থেকে এটা প্রচার করছে। আমি অনুরোধ করব আমাদের অপোজিশন যারা আছেন, জামাত, এনসিপি, দে আর আওয়ার ব্রাদার্স, দে ওয়ার বিফোর উইথ আস, আন্দোলনের সময় আমাদের সাথে ছিল এবং ওনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর্ড করেছে। একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আখতারুজ্জামান, মাননীয় সদস্য, ময়মনসিংহ 10। আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেটটি উত্থাপন করেছেন, যে গণমুখী বাজেটটি উত্থাপন করেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে বাজেটটি উত্থাপন করেছেন, সেজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 36 বছরের রাজনৈতিক কর্মী, আমি দেখেছি যে বাজেট পেশ করার আগে মানুষ উৎকণ্ঠায় বসে থাকতো কোন জিনিসের দাম বেড়ে যাবে। এই প্রথম আমার জীবনে দেখলাম, বাইরে এতদিন সংসদের বাইরে ছিলাম, বাইরে বসে থাকতাম, টিভির সামনে মানুষ বসে থাকতো যে কোন জিনিসের দাম বেড়ে যায়। বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যেত, এই প্রথম আমরা দেখলাম। এই পিছনে মাননীয় অর্থমন্ত্রীর পিছনে আমার সিট, বসে বসে দেখলাম যে একের পর এক পণ্যের শুল্ক এবং ভ্যাটের হার কমানো ঘোষণা করছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। আমি জানি না কি কারণে ওনাদের মন খারাপ। আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর দাম কমানো হয়েছে। বাজারে আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকার আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা ইয়ে আছে, ইয়ারব ও না সমঝে হয় না সমঝেঙ্গে মেরে বাত, দে আর দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি, দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার। একটা হলো সিগারেট আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী,
বাংলাদেশে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি, ওনার কথার অর্থ বুঝতে পারেননি, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেই জন্যেই আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন। কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এই দেশে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। 17 বছর সেই বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন। 17 বছর তিলে তিলে এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব মাননীয় স্পিকার, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখনো সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সিঙ্গাপুর কানাডা নয়, আমরা এই দেশটিকে সিঙ্গাপুর কানাডা বানাতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। দেশি বিদেশি কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীরা মাননীয় স্পিকার এইখানে এই দেশ বাংলাদেশে বিনিয়োগের আচ্ছা 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমাকে একটু 5টা মিনিট সময় না, না, আপনার হুইপ দিয়েছে 2 মাননীয় মিনিট। স্পিকার, মাননীয় চিফ হুইপের প্রতি অনুরোধ করবো আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেন মাননীয় স্পিকার। 2 মিনিট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। উনি মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাই ধারণ করি, মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটিকে অর্থনীতির মুক্তির জন্য উনি এই দেশটিকে দেশপ্রেমের যে উজ্জ্বল সততা আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মাননীয় স্পিকার। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকে অন্তরে ধারণ করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যার কথা আমি মাননীয় স্পিকার বলতেই হবে এখানে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার 47 বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে মাননীয় স্পিকার। আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে, আমার এখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গ্যাস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমি অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন বিভাগে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেইখানে অন্তর্ভুক্ত নাই মাননীয় স্পিকার। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন এখানে, উনি অত্যন্ত আন্তরিক, আমি ওনার প্রতি অনুরোধ জানাবো উনি সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহকে, সেই ময়মনসিংহ অঞ্চলকে, ময়মনসিংহ জেলাকে, আমার পিছিয়ে পড়া গফরগাঁও পাগলাকে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সালাউদ্দিন
আপনাকে 1 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, প্লিজ। সময় তো আমি দেই না, সময় আপনাদের চিফ হুইপ দেয়। 1 মিনিটে শেষ করেন প্লিজ, না হলে তাদের বক্তৃত্ব ছোট হয়ে যাবে। আপনি তাদের মাননীয় সময় নিয়ে স্পিকার, নিচ্ছেন। আমার এলাকাটি অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার। আমার এলাকায় 47 বছর কোনো কাজ হয় না মাননীয় স্পিকার। গফরগাঁও বেগুন তো আছে। মাননীয় স্পিকার, লাফা বেগুন চালিয়ে যান, সেটাও 1 মিনিট, বিলুপ্ত 1 হয়ে মিনিট, গেছে এই জুলুমের কারণে মাননীয় স্পিকার। মাননীয় শেষ করেন, স্পিকার, 1 মিনিট। আপনাকে মাননীয় স্পিকার, আমার এলাকাটা যেহেতু অত্যন্ত অবহেলিত, এই এলাকাটিকে একটি বিশেষ নজর দেওয়ার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এখানে রয়েছেন আমাদের সামনে, ওনার জন্মও কিন্তু আমার গফরগাঁয়ে মাননীয় স্পিকার। ওনার নানার বাড়ি আমার গফরগাঁয়ে। আমার এই মন্ত্রী মহোদয়রা যদি একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি অন্ততপক্ষে পিছিয়ে পড়া জনপদকে এই জনপদটি একটু এগিয়ে যাবে মাননীয় স্পিকার। আমি সবাইকে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, আমাদের অঞ্চলকে এগিয়ে নেওয়া। ধন্যবাদ। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, নানাবাড়ির দিকে খেয়াল রাখবেন। পরবর্তী বক্তা মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর 4, সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত 4 মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এই বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকে তো পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, একই সাথে এই বাজেটে বিশেষভাবে কিছু পণ্যের উপর নতুন করে করারোপ করা হয়েছে, যাতে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এমএস রড ও কাঁচামালের উৎপাদনে কর এবং ভ্যাট হিসেবে 10% নতুন কর বৃদ্ধি করা হয়েছে, যাতে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে, ইস্পাত এবং টিনজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাবান এবং শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট অব্যাহতি কমিয়ে আনার কারণে ইতিমধ্যে এই দুটি পণ্যের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গরিবের দেশ, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার দেশ, কিন্তু এই বাজেটকে অনেকে বললো, আমি শুধুমাত্র এটাকে গরিব মারার বাজেট হিসেবে বলতে চাই না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। এই করের মধ্য দিয়ে এই সরকার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই 76 মনন্তরের কথা। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই বাংলার দেওয়ানি দায়িত্ব পেয়েছিল, তখন তারা রেজা খান নামে এক ব্যক্তিকে ট্যাক্স আয়ের জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে যখন বাহিনী নিয়ে গ্রামে গঞ্জে যেত, গ্রামের মানুষ তখন হাল চাষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যেত।
খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তাদের উপর যে ভ্যাট করা হয়েছে তাদেরকে এখন পালিয়ে বেরোতে হবে, হয়রানির শিকার হতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেট হলো গরিবের জন্য তাচ্ছিল্য এবং অবহেলার বাজেট। এই বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 57,000 টাকা থেকে বাজেট কমিয়ে 53,000 কোটি টাকা করা হয়েছে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল 5.9%, এবছর বরাদ্দ রাখা হয়েছে 4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। কৃষি খাতে ভর্তুকি কমানো হয়েছে, গত বছর ছিল 2.2%, এবছর করা হয়েছে 1.8%। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষি খাতে বরাদ্দ উন্নয়ন কমানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 8.9%, চলতি অর্থ বছরে করা হয়েছে 6.21%। মাননীয় স্পিকার, গ্রামীণ উন্নয়ন রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 400 কোটি টাকা। মাননীয় স্পিকার, ইসলামের বিধান হলো তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, গরিবদের জন্য ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করা এবং গরিবের মাঝে সেটা বিলিয়ে দাও। এই সরকার উল্টো নীতি গ্রহণ করেছে, গরিবদের কাছ থেকে, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে ধনীদের জন্য সেটা বরাদ্দ রেখেছে। মাননীয় স্পিকার, এই সরকার অতীতের পথে হাঁটা শুরু করেছে। এই সরকার এই বাজেটে দুর্নীতিকে প্রমোট করেছে। দুর্নীতি দমন কমিশনে গত বছর বরাদ্দ ছিল 203 কোটি টাকা, এবার বরাদ্দ রাখা হয়েছে মাত্র 197 কোটি টাকা। 6 কোটি টাকা কম বরাদ্দ দিয়ে দুর্নীতিকে প্রমোট করেছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্নীতি দমন কমিশনকে অচল করে দেওয়া হয়েছে। এই সরকার আসার কিছুদিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য পদত্যাগ করেছে। এখন পর্যন্ত তারা দুর্নীতি দমন পুনর্গঠন করেনি, যার ফলশ্রুতিতে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি শুরু হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে এক সপ্তাহে ডিম, রুটি, কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাননীয় স্পিকার, খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে, এখন ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ, শিক্ষিত, সদরপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে এনবিআর থেকে মতিউরের মতো আনোয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মতিউরের ছিল 500 কোটি টাকার দুর্নীতি, আনোয়ারের দুর্নীতি পাওয়া গেছে 900 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক তিনি বলেছেন, যে এনবিআর বাজেট প্রণয়নে যুক্ত থাকে, যে এনবিআর করারূপ করে, যে এনবিআর ভোট করে, সেই এনবিআর যে পরিমাণ দুর্নীতি করে সেটা যদি না হয় তাহলে বাংলাদেশে বাজেটের দরকার হবে না। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার খবর। আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট আমার ওয়ালিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেট 1 টাকা বরাদ্দ রাখেনি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, মাথায় অতিরিক্ত বোঝা নিয়ে পাহাড়ের চূড়ায় চড়া যায় না, স্বপ্ন দেখা যায়, পৌঁছা যায় না। মাননীয় স্পিকার, সমুদ্রের জলরাশি অনেক বেশি, কিন্তু কোন পিপাসার্থ মানুষের পিপাসা মেটাতে পারে না। কিন্তু সামান্য কূপের পানি শত শত বছর ধরে হাজার হাজার মানুষের পিপাসা মেটাতে পারে। সুতরাং বাজেট বড় হলেই চলবে না, ঋণ নিয়ে কোটি টাকা বরাদ্দ রাখার মধ্যে বাজেট নয়। দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক ইসলামের আদলে যদি খরচ করা যায়, কম বাজেটেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় এলাকাবাসী কাপাসিয়ার জন্য কিছু কথা বলতে চাই। কাপাসিয়ায় জাতীয় ফল কাঁঠাল সহ আনারস এবং কাপাসিয়া উৎপাদিত ফল সংরক্ষণ করার জন্য আধুনিক হিমাগার
নিশ্চিত করা দরকার। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং রুখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। কাপাসিয়াকে শিল্প বান্ধব করতে অবকাঠামো উন্নয়নে আমি বিশেষ বরাদ্দ দাবি করছি। ট্রমা সেন্টার এবং মাদক নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মাননীয় স্পিকার আপনার কাছে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিশেষ বরাদ্দ দাবি করছি। রাজেন্দ্রপুর থেকে টুক পর্যন্ত হাইওয়েকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। নরুন থেকে চেরাগালি মোড় হয়ে কাপাসিয়া পর্যন্ত এই রাস্তাকে 4 লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ হারুনুর রশিদ, রাজবাড়ী 2। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং বাস্তবসম্মত 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। প্রথমেই স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়ার উপর আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনব্যক্তিত্ব, আকাশচুম্বী জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আমি শুধু এটুকু বলবো যে সামগ্রিকভাবে আমাদের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের আমরা সফলতা কামনা করছি। 11 জুন প্রস্তাবিত বাজেট পেশ করার পর থেকে 2026-27 অর্থ বছরের উপর সাধারণ আলোচনায় আমরা প্রতিদিন আমরা দেখছি বিভিন্নভাবে এই বাজেটের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে চাই, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 24 জুলাইয়ের রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবার পর ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল সবার সমন্বয়ে অন্তর্বর্তী সরকার তাদের প্রথম এবং প্রধান যে কাজ, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গত 12 ফেব্রুয়ারি এদেশের মানুষ যখন অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল বিএনপিকে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্বে অধিষ্ঠিত করার পর থেকে, সেই ডে 1 থেকে আমরা কিন্তু দেখেছি আমাদের প্রিয় নেতা আমাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ভোটের কালি মুছার আগেই প্রতিটা নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু উনি এক এক করে উনি কিন্তু সেটা বাস্তবায়ন করে চলেছেন। তা আমরা সেই প্রিয় নেতার যে দেশপ্রেম, মানুষের প্রতি যে কমিটমেন্ট, আমরা আজকে এখানে
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে আমাদের যে পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, আমরা আজকে এখানে যারা জনগণের ভোটে এখানে এসেছি, আমাদের কারোরই কিন্তু দেশপ্রেমের কিন্তু কোনো ঘাটতি নেই। এই বাজেটে আমাদের প্রিয় নেতা তার দূরদর্শিতার মধ্য দিয়ে এদেশের উন্নয়নের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নিশ্চয়ই এরকম কোনো বাজেট এখানে দেননি যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতি হবে। তা আমরা সবাই পজিটিভ সমালোচনা করব। যদি কোনো খারাপ কোনো কিছু এই বাজেটে থেকে থাকে, আমরা সেটা অবশ্যই আমরা আলোচনা করে ইনশাল্লাহ সেটা যেভাবে ভালো করা যায় সেটাই আমাদের মতামত আমাদের ব্যক্ত করতে হবে। আমি একদম পিছনে বসে আমাদের অনেক সংসদ সদস্যের, বিশেষ করে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে অ্যাটিটিউড গুলা করে থাকেন, এটা কষ্ট হয়। দেখি তো আমি পিছন থেকে বসে, দেখা যায় সবাই তাদের অঙ্গভঙ্গি, তারা যেভাবে কথা বলেন, যেভাবে অধ্যত্ত অনেক সময় অনেক আচরণ করে থাকেন, খুব কষ্ট লাগে। আমাদের সবাইকে কিন্তু মানতে হবে যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব আইডিওলজি আছে, রাজনৈতিক মতাদর্শে আমরা বিশ্বাস করি। আমরা একটা বৃহৎ দল, যে দলের আমাদের ইমোশন কিন্তু জিয়া পরিবার। আমরা এমন কিছু করব না, আমাদের ইমোশনের উপর আঘাত করব না যেটাতে আমরা কষ্ট পাই। ঠিক একইভাবে আমরা আমাদের অন্যান্য যারা আছেন তাদেরও একটা নিজস্ব আইডিওলজি আছেন, তাদেরও একটা মাননীয় সদস্য 2 মিনিটে বক্তব্য শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার রাজবাড়ী 2 নির্বাচনী এলাকা 210, রাজবাড়ী 2, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, এই অঞ্চলের জাতীয়তাবাদী শক্তি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমি যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সর্বোচ্চ ভোটে 2,37,254 ভোটে, এবং বাংলাদেশের হাইয়েস্ট সেকেন্ড আমি যতটুকু জানি যে 1,69,955 ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করেছেন। তো সম্ভবত আমার এই নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি, এবং সে অনুযায়ী আমরা জানি যে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সিগনেচার প্রজেক্ট হিসাবে পদ্মা ব্যারেজ, বহুদিনের স্বপ্ন, একটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, এবং সর্বশেষ জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শিতায় ইতিমধ্যে আমরা জানি যে একনেকে আমাদের সেই পদ্মা ব্যারেজ পাশ হয়েছে, এবং যেটার সুফল আমাদের 4টা বিভাগের 19টা জেলার 120টা উপজেলা সরাসরি এর সুফল ভোগ করবে। আমি সেই সাথে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে আমরা পদ্মা সেতু, রাজবাড়ির মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ির দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট একটা ওয়াই প্যাটার্নের পদ্মা সেতুর দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের মানুষের। আমরা দেখেছি যে বিগত 25শে মার্চ একটা বাস দুর্ঘটনায় 27 জনের প্রাণহানি হয়েছিল। মাঝে মাঝে এরকম দুর্ঘটনা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবর্ষরে গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আজকে এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য সাথী গুম হয়েছেন, নিহত হয়েছেন।
তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের জাতীয়তাবাদী দলের যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন, সারা জীবন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ওনার রুহের মাগফিরাত কামনা করি। যারা বিগত 24 জুলাইয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আবার যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। মাননীয় স্পিকার, আমরা আজকে বলতে পারি বিশেষ করে যে আমরা সৌভাগ্যবান, দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পর আজকে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের প্রধান, যিনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, আধুনিক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। আজকে আমরা গর্ব করে বলতে পারি, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার যে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি আজকে এই জাতীয় সংসদের স্পিকার। এই জাতীয় সংসদে আরো অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ আজকে এই জাতীয় সংসদের সদস্য হয়ে এসেছেন। সুতরাং এই জাতীয় সংসদ অন্য যে কোনো জাতীয় সংসদের চাইতে অধিক সম্মানের এবং অধিক গুরুত্বের। তাই আমি বলতে চাই, এই জাতীয় সংসদে আমাদের যে বাজেট আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী জাতির সম্মুখে প্রকাশ করেছেন, সেই বাজেট নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তিগত জীবনে একজন ছোটখাটো ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাগণ অতীতে বাজেট ঘোষণার পূর্বে 2-3 মাস আগে থেকে বলা শুরু করত যে আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেগুলি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলির ইলেকট্রিক্যাল, স্যানিটারি, পাম্পিং, এই সকল আমাদের আগে থেকে বাজেট ঘোষণার আগে থেকে অ্যাডভান্স করে অগ্রিম টাকা মূল্য পরিশোধ করে কিনে রাখার প্রয়োজন হতো। কারণ বাজেট ঘোষণার পরে এই মালামালের মূল্য 10 থেকে 20% বৃদ্ধি পেত। এইবারই প্রথম বাজেট ঘোষণার আগে এরকম কোনো আতঙ্ক আমরা পাইনি, এবং বাজেট ঘোষণার পরে আমাদেরকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে হয়নি। অতীতে আমরা দেখেছি বাজেট ঘোষণার দিনেই সারা বাংলাদেশে অসংখ্য মিছিল, মিটিং হয়েছে। বাজেটের এই অংশ খারাপ, এই অংশ জনবিরোধী। এইবারই প্রথম বাজেট ঘোষণা হয়েছে যে বাজেটের পক্ষে মানুষ তার সাড়া দিয়েছে, বাজেটের পক্ষে মিছিল করেছে। যারা 2-1 ব্যানার বানিয়ে রেখেছিল, তারা শুধু সে ব্যানারকে কাজে লাগানোর জন্য কিছু কিছু জায়গায় তারা মিডিয়ার সামনে
কিছু বক্তব্য তুলে ধরেছে, সেগুলি আদৌ কোনো ভিত্তি নেই, তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। মাননীয় স্পিকার, আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করবেন। আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই নতুন পথযাত্রার কাণ্ডারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ওই দূরদর্শী নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কার জাতীয় সনদের রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 11 জুন এই মহান সংসদে 2026-27 সনের অর্থ বছরের বাজেট পেশ করেছেন। এই বাজেট কল্যাণমুখী, গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধির বাজেটকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমাদের অনেকগুলি ক্ষেত্রে মূল্য হ্রাস করা হয়েছে, পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টির পথকে আমাদেরকে বাজেট নির্দেশনা দিয়েছে। আমরা জানি বাংলাদেশে আমাদের বেকারত্বের সংখ্যা অনেক, সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই সে বেকার যুবকরা যাতে ব্যবসায়িকভাবে উদ্যোক্তা হিসাবে দাঁড়াতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই বাজেটে বেকারদের কর্মসংস্থানের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমার এলাকা ময়মনসিংহ 11 ভালুকা একটি শিল্প সমৃদ্ধ এলাকা। মাননীয় স্পিকার, আমাকে আর একটু সময় দিলে আমি এলাকা সম্পর্কে দু একটা কথা বলবো। মাননীয় সদস্য, ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, সেই শিল্প সমৃদ্ধ এলাকায় অতীতে অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান আমরা দেখেছি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই বিগত 4 মাসে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলির সাথে আমরা আলাপ আলোচনা করে সেই রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলি আবার চালু করার একটি সুবন্দোবস্ত করেছি। আমরা আশা করি আমাদের সরকার যদি এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে সবগুলি শিল্প প্রতিষ্ঠান আমাদের ভালোমতো চলতে পারবে এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী কাছে ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় চিফ হুইপ, বক্তাদের তালিকা আপনি পাঠাবেন, অন্যান্য হুইপদের সাথে কোঅর্ডিনেট করে আপনি একটি তালিকা পাঠাবেন। অনেকগুলো তালিকা আসলে উই গেট কনফিউজড। এনিওয়ে, মাননীয় হুইপবৃন্দ সবাই সহযোগিতা করে তালিকা পাঠাই। এরপরে আপনি একটা তালিকা পাঠান, কোঅর্ডিনেট করে একটা তালিকা পাঠান। তালিকা মানে মাননীয় সদস্যবৃন্দ তারা হয়তো আপনাকে সিকিউরিটি পাঠাতে পারে, আপনি যদি অনুগ্রহ করে সেই সব সিকিউরিটি আমাদের কাছে পাঠান, তাহলে আমরা দেখি আবার একটা ব্যবস্থা নিতে পারি, সহজ হয়। এত চালাচালি করা যাবে না, আপনি দেখে শুনে একটা তালিকা পাঠান। পরবর্তী বক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীবাসী সহ সমগ্র দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে 2026 এবং 27 সনে প্রস্তাবিত যে বাজেট, এটা বাংলাদেশের ইতিহাসের 55তম বাজেট। ঋণের বোঝা এবং ঘাটতি নির্ভর এই বাজেট
আমাদের জন্য চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে। 234 পৃষ্ঠার দলিল দস্তাবেজ জাতি অনুধাবন করতে চায় না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সহনীয় অবস্থান এবং কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের উপর কর আরোপ করা যাচ্ছে কিনা। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে কিনা। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে যদি অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজস্ব ইনকাম যদি কাঙ্ক্ষিত না হয়, এই বিশাল বাজেট জাতির কাঁধের উপর বোঝা হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, আমার বাংলাদেশের অর্থনীতির ইতিহাস হচ্ছে রাজস্ব আহরণের সক্ষমতা সীমিত। আমার প্রস্তাবনা হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন আমাদের রাজস্ব কালেকশন হয় 6.8%। আমার পরামর্শ হচ্ছে এনবিআরকে কাঠামো পরিবর্তন করা দরকার, দুর্নীতি মুক্ত করা দরকার, কর ফাঁকি এবং কর অব্যাহতি দেওয়ার যে সংস্কৃতি আছে এটা থেকে দূরে থাকা দরকার এবং দুর্বল নিরীক্ষা ব্যবস্থা থেকে সরে আসা দরকার। সীমিত করদাতার উপর বৃদ্ধি করে করদাতার সংখ্যা বাড়ানো দরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইসলামপ্রিয় জনগোষ্ঠীর এই বিশাল আবাসভূমিতে দারিদ্র্য বিমোচনের জন্য একটি প্রকল্প যা ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত, সেটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের মধ্যে মুআজ বিন জাবালকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছিলেন, তখন তিনি কয়েকটি মৌলিক নীতিমালার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, ধনীদের নির্দিষ্ট অংশ কালেকশন করে দরিদ্রদের বিলি বন্টন করা হবে। এই নীতিগত আল্লাহ রাসূল থেকে ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের ব্যাংকিং অবস্থার দিকে খেয়াল করলে আস্থার সংকট দেখা যায়। একটা ব্যাংক চলে আস্থা দিয়ে, কিন্তু আস্থাহীনতা আজকে দৃশ্যমান। এজন্য আর্থিক স্থিতিশীলতা যদি না থাকে, আমানত প্রবাহ যদি না থাকে, ব্যাংকের মেরুদণ্ড ভেঙে যাবে, বেসরকারি ঋণ আমাদের উপর প্রভাবিত হয়ে যাবে। অন্যদিকে আজকে সঞ্চয়পত্র যেখানে করের সাপোর্ট পাওয়া যায়, সেখানে ইসলামপ্রিয় জনগোষ্ঠীর জন্য সুদমুক্ত একটি সঞ্চয়পত্রের উইন্ডো চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, রেলপথ বিষয়ে আমার সংক্ষিপ্ত প্রস্তাবনা এবং দাবি হচ্ছে 2019 সাল থেকে বাংলাদেশে কোনো রেল আমদানি হয় নাই, ইঞ্জিন আমদানি হয় নাই, পুরাতন ইঞ্জিন মেনটেন্যান্সের আওতায় আসে নাই। চট্টগ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে মাসে 3000 কন্টেনার ক্যারিং করা হয়, আজকে 1200 নেমে এসেছে। আমার অনুরোধ হচ্ছে রেলপথ বিষয়ে একটু গুরুত্ব দেওয়া দরকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ে আবার সংক্ষিপ্ত দাবি হচ্ছে, বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্ণনা মতে বাংলাদেশে 1.5 লাখ থেকে 2 লাখ এক বছরে ক্যান্সার আক্রান্ত হয়। এই বিশাল বাজেটের মধ্যে একটা পয়েন্টে যদি ফুল আনসার করতে না পারি, আমার উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্সার রোগীরা, অধিকাংশ ক্যান্সার রোগী দেরিতে শনাক্ত হয়। উপজেলা লেভেলে, জেলা লেভেলে স্ক্রিনিং মেশিন না থাকাতে, আগামী শনাক্তকরণ মেশিন না থাকাতে গোটা বাংলাদেশ এই বিষয়ে সমস্যায় বিপাকে পড়ছে। জরিপ মতে একটা ফ্যামিলি থেকে 5 থেকে 20 লাখ টাকা পারিবারিকভাবে আউট অফ পকেট হিসেবে এটা খরচ হয়ে যায়। আরেকটা জরিপ মতে শুধু স্তন এবং মুখ আর জরায়ু ক্যান্সারে এক বছরে 1200 কোটি অর্থ অপচয় হয়। আমার পরামর্শ হচ্ছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমার অনুরোধ হচ্ছে, এই ক্যান্সার রোগের জন্য 5000 কোটি টাকার একটি তহবিল গঠন করা হোক। অগ্রিম শনাক্তকরণের জন্য প্রতিটি উপজেলায় বাধ্যতামূলক স্ক্রিনিং মেশিন দেওয়া হোক। এতে করে 50 থেকে 70% রোগী আল্লাহর রহমতের ভরসা করে নিরাময়যোগ্য হবে। মাননীয় স্পিকার, আমার দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার বিষয়ে। শিক্ষার বিশাল বাজেটের আমরা অনুপাত দেখলেও বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা, যেটাকে আমরা 20 তলা বলি, প্রাইমারি স্কুল যেমন স্নাতক এবং ডিগ্রি প্রতিষ্ঠানের জন্য 20 তলা হিসেবে ব্যবহৃত হয়, ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবহেলিত। ধন্যবাদ। না, আপনার হুইপ 2 মিনিট দিয়েছে, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইবতেদায়ী মাদ্রাসা সহ দেশের কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বিশেষ করে প্রতিটি জেলায় একটা মাদ্রাসা সরকারি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার বিষয়ে আমার দাবি হচ্ছে, আমার প্রস্তাবনা হচ্ছে, স্থানীয় সরকারে গত অর্থ বছরের বরাদ্দ কম দেওয়া হয়েছে।
অথচ গ্রামীণ শতকরা 60 জন মানুষ গ্রামে থাকে। গ্রামীণ অবস্থা, সারা যোগাযোগের অবস্থা ভালো নয়। আমার অনুরোধ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, এসডিজি এলডিজি অর্জনের জন্য কার্পেটিং রোড কোনো দরকার নাই। উপকূলীয় এলাকায় বৃষ্টিমুখর সেই এলাকার মধ্যে ইউনি ব্লক এবং আরসিসি ডালাইয়ের মাধ্যমে রাস্তা করা হলে 5টা বছরের রাস্তায় হাত দিতে হবে না। মাননীয় স্পিকার, আমার আরেকটা বিষয় হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। আমার এলাকায় খাদ্যের গুদাম একটা রয়েছে, তা বাঁশখালীর একটি প্রান্তে, আলমারের সীমান্তে, আর একটা বাঁশখালীর মাঝখানে। খাদ্য মন্ত্রণালয়ের একটি গুদাম স্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কৃষি মন্ত্রণালয়ে আমার নির্বাচন এলাকা বাঁশখালীতে চট্টগ্রাম জেলার 30% খাদ্যের আবার কৃষির আবার সবজির চাহিদা মেটায়। সেখানে হিমাগার না থাকাতে, কোলেস্ট্রল না থাকাতে আমার কৃষকেরা বিপাকে পড়ছে। মাননীয় স্পিকার, মৎস্যজীবীদের বেলা একটি কথা হচ্ছে, আমার নির্বাচন এলাকায় 14,000 নিবন্ধিত জেলে আছে, অথচ সেখানে বিজিএফ পূর্বাসরে বিজিএফ পায় মাত্র 2,000-এর 2300 মানুষ 2300 নিবন্ধিত জেলায় বিজিএফ পায়। এই অসম এই দুর্বিষহ এই বন্টনের আমি নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করছি এই বাজেট যাতে বৃদ্ধি করা হয়। গভীর সমুদ্রে মৎস্য আহরণকারীরা সমুদ্র বিভাগে মারা গেলেই, ঘূর্ণিঝড়ে মারা গেলেই সেই পরিবার আর খোঁজখবর দেওয়া হয় না। আমার প্রস্তাবনা হচ্ছে, সে মৎস্য আহরণকারী সমুদ্রে যারা মারা যায় তাদের পুনর্বাসনের জন্য 5 লক্ষ টাকার আমি দাবি জানাচ্ছি, তাদের বরাদ্দ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিল্প হাতের বরাদ্দ অত্যন্ত সীমিত। বাংলাদেশের শিল্প হাতের এই বরাদ্দ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। শিল্প হাতের বরাদ্দ বৃদ্ধির দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী বক্তা মোহাম্মদ জয়নাল আবেদিন, ফেনী 2, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেটের আলোচনায় আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা ঘোষণা করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট আলোচনায় সর্বপ্রথম আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবর্তক, স্বাধীনতা পরবর্তী দেশের অর্থনৈতিক সংস্কারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। ওই সাথে আরও স্মরণ করছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপসীর নেত্রী, নারী শিক্ষার অগ্রদূত, 3বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ 17 বছর প্রিয় মাতৃভূমির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আহত, নিহত, মুক্তিযুদ্ধ সহযুদ্ধ সহ 1990-এর গণ আন্দোলন, 2024 সালে জুলাই আন্দোলনে স্বৈরাচার পেশিবাদী দ্বারা নিহত হাজার শহীদ ও আহত হাজার হাজার ভাই বোনকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান, জাতীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী ক্যারিজমেটিক নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবকে। আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে 4বার মনোনয়ন দেওয়ার জন্য উনি আমাকে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা ফেনী সদর উপজেলার সংগ্রামী জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে বারবার নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সার্বিক কল্যাণ ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এক অনন্য দলিল, যেমন প্রস্তাবিত বাজেটে নির্বাচনী ইশতেহারের পদ্ধতি প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নের চিত্র অঙ্কিত হয়েছে এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির উন্নতিকরণের লক্ষ্যে প্রবৃদ্ধি অর্জনের জন্য লক্ষ্য নিয়ে 2026-2027 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব। এটি একটি বৃহৎ অর্থনৈতিক রূপরেখা বলে আমি মনে করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় সংকোচন, ঘাটতি হ্রাস, সামাজিক সুরক্ষার সম্প্রসারণ, উৎপাদন সরবরাহ বৃদ্ধি, করমুক্ত সীমা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ইত্যাদি পদক্ষেপ সরকারের সাহসী প্রয়াস বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, কল্যাণকর অর্থনৈতিক ভিত্তি স্থাপনে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খাতে 1,46,338 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেশনায়ক তারেক রহমানের জনবান্ধব নীতির প্রতিফলন বলে আমি মনে করি। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও দেশ বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খাতে 2,878 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই খাতে আমি আরো বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাজেটের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সেই সাথে আমি খেতাববিহীন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি, কারণ বহু মুক্তিযোদ্ধা আজকে অচল হয়ে গেছে, খেতে পাচ্ছে না, হাঁটাহাঁটি করতে পারতেছে না, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবেন। এই জন্য ওদের সাহায্যের প্রয়োজন। প্রবাসী কল্যাণ, মাননীয় স্পিকার, প্রবাসীদের শ্রমে ঘমে অর্জিত রেমিটেন্স আমাদের জাতীয় অর্থনীতি বৈদেশিক লেনদেন গুরুত্বপূর্ণ লাইফ লাইন হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছতা এবং প্রবাসী কর্মীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে কিছু সময়োপযোগী পদক্ষেপ প্রবাসীদের জন্য বহুমাত্রিক সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড, স্মার্ট স্কিল ব্যাংক, বৈধ পথে রেমিটেন্স পাঠানো উৎসাহিত করতে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। প্রবাসী কল্যাণে 880 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে। এখানে রেমিটেন্স যোদ্ধাদের অধিকতর কল্যাণে আমি বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি এবং একই সাথে প্রবাসী দূতাবাসগুলোতে প্রবাসীদের সেবা প্রদানে ব্যর্থতা কিন্তু অসুবিধা করলে তৎক্ষণিক অসাধু কোনো কর্মকর্তা আমাদের মানে করলে কর্মচারীকে স্বাস্থ্যের বিধান চালু রাখার প্রস্তাব রাখা করছি। বৌদ্ধ সামাজিক অবকাঠামো খাতে স্ফীত উন্নয়নের লক্ষ্যে সঠিক নির্বাচনী দিক নির্দেশনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। গবেষণা, উদ্ভাবন, বিজ্ঞান ভিত্তিক আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন শিক্ষার পরিবেশ ও উপকরণ নিশ্চিতকল্পে প্রস্তাবিত বাজেটে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রশংসার দাবি রাখে। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2026-27 অর্থ বছরে 69,409 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, যা গত অর্থ বছরে সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় দ্বিগুণ। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিশেষ মাননীয় সদস্য, আরো 2 মিনিটে শেষ করেন। আগে মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে সামান্য একটু সুযোগ দেন। 2 মিনিট। আমি 2 মিনিট, আমাকে অন্তত 5টা মিনিট সময় দেন। আপনার কাছে আমি প্রার্থনা করতেছি, প্লিজ। বাকিটা পঠিত উল্লেখন্য হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে প্রয়োজনীয় সহায়তা লক্ষ্যে খাদ্যশস্য আমদানি, এই 3টি খাতের সমন্বয়ে 43,335 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা যথেষ্ট বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তন অভিযোগে মোকাবিলায় টেকসই উন্নয়ন অর্জনের জন্য 51,746 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সময় উপযোগী বলে আমি মনে করি। বিনিয়োগ বাড়ানোর জন্য প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ, প্রতিবেদনগত দূরীকরণের বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সৃজনশীল চলচ্চিত্র, সঙ্গীত, শিল্প, স্পোর্টস, গ্রামীণ সংস্কৃতি, অর্থনৈতিক খাতে বিকাশের সহায়তা 300 কোটি টাকা বরাদ্দ যথার্থ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ নির্বাচনী এলাকা ফেনী সদর উপজেলা সমস্যা সমাধান করবে মন্ত্রী মহোদয়গণের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মহান নেত্রী খালেদা জিয়া কথা দিয়েছিলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করবেন এবং এবং একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করবেন, একটা মেডিকেল কলেজ করবেন এবং বিশ্ববিদ্যালয় করবেন। হাইওয়েতে ফেনী লালপোল এলাকা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ করবেন, যেখানে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশে। ওনার আকস্মিক মৃত্যুর কারণে বর্তমান সরকারকেই দেশের স্বার্থে উক্ত প্রতিষ্ঠানগুলি নির্মাণ উন্নয়নমূলক কাজের দায়িত্ব নিতে হবে। খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের জন্য ফেনী দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল সহ বিসিক শিল্প এলাকার বহু শিল্প প্রতিষ্ঠান কলকারখানায় এই গুন্ডামির কারণে গত সরকারের বন্ধ হয়ে গেছে,
আজকে মানুষ বেকার এবং দিশেহারা। সুতরাং এগুলো অবিলম্বে চালুর ব্যবস্থা করে এই মানুষকে বাঁচাবার ব্যবস্থা করুন। ইতিমধ্যে একটা খবর হলো মাননীয় প্রধানমন্ত্রী ফেনী মুহুরী নদী খনন সংস্কার বাঁধ নির্মাণের মাধ্যমে মানুষকে রক্ষা করার বিশাল অঙ্কের একটা অর্থ বরাদ্দ দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে ধন্যবাদ মানুষ, ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 2, সময় 7 মিনিট। আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য আশা রাখি এই সময়ের মধ্যে শেষ হবে, তারপরে যদি প্রয়োজন হয় আপনার ক্ষমতা আপনি একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদকে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি বৈশ্বিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, আমি ভোলা 2 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে দেশের উপকূলীয় ও চরাঞ্চলবাসীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সংসদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিশেষ করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও জীবিকার উৎস হারাচ্ছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অত্যন্ত 10টি ইউনিয়ন নদী ভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। দৌলত খান, বোরহানুদ্দিনের বহু চরাঞ্চলে এখনো নিরাপদ বেড়িবাঁধ, মানসম্মত সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। তাই আমি নদী ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিশেষ করে ভোলার চরসমূহ দেশের বিভিন্ন চরাঞ্চলে একই সঙ্গে কৃষি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে আমি জাতীয় এগ্রি ভোল্টাইক বা এগ্রি সোলার নীতি প্রণয়নের প্রস্তাব করছি। একই জমিতে কৃষি উৎপাদন ও সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারিত হবে এবং বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সরকার যদি একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে তবে চরাঞ্চলগুলোকে দেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি উৎপাদনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমি বিশ্বাস করি চরাঞ্চল ভিত্তিক এগ্রি সোলার উন্নয়ন মডেল বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু অভিযোজনের একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। মাননীয় স্পিকার, উপকূলীয় অঞ্চলের একটি বড় বাস্তবতা হলো ভৌগোলিক বিচ্ছিন্নতা। রাজধানী ও কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো থেকে দূরে অবস্থানের কারণে আইন শৃঙ্খলা রক্ষা, নদীপথ তদারকি ও জননিরাপত্তা নিশ্চিত করতে তুলনামূলকভাবে বেশি ব্যয় প্রয়োজন হয়। বর্তমান প্রচুর প্রযুক্তি নির্ভর যুগে আমি একটি এআই ভিত্তিক স্মার্ট কোস্টাল গভর্নেন্স অ্যান্ড পাবলিক সেফটি নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে তাদের নদীর অববাহিকা ও বদ্বীপ অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ দিয়ে থাকে। চীনের ইয়াংজি ও ইয়েলো রিভার বেসিন এবং ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলের উন্নয়নে বিশেষ তহবিল রয়েছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ভোলার দৌলত খান, বোরহানুদ্দিন, মনপুরা, চরফেশন ও হাতিয়া সহ দেশের সকল চরাঞ্চলের জন্য একটি পৃথক চরাঞ্চল উন্নয়ন তহবিল গঠন করা হোক। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি আগামী দিনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভৌগোলিক অবস্থান, সামুদ্রিক সম্পদ ও জলবায়ুর বাস্তবতা বিবেচনায়
ভোলায় একটি জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তা জাতীয় পর্যায়ে গবেষণা ও মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ভোলা বাংলাদেশের অন্যতম গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, গ্যাস ভিত্তিক শিল্পায়নের সম্ভাবনা রয়েছে। আমি বোরহানুদ্দিন এলাকায় একটি এলএনজি টার্মিনাল, 2টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানাচ্ছি, যা জাতীয় জ্বালানি নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে 2005 সালে বেগম খালেদা জিয়া সরকারের গৃহীত তেঁতুলিয়া নদীর তীরবর্তী সার কারখানা প্রকল্প চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এজন্য নেভিগেশনের ব্রিজও স্থাপন করে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, সেই উদ্বোধনে আপনি নিজেও উপস্থিত ছিলেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা আমাদের মানুষের অন্যতম বড় সংকট। বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার 100 শয্যার হাসপাতালগুলোতে চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। আমি উভয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহ বৃদ্ধির দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রস্তাবিত ভোলা মেডিকেল কলেজটি বোরহানুদ্দিন লালমোহনের মধ্যবর্তী স্থানে স্থাপনের অনুরোধ জানাচ্ছি, যাতে জেলার অধিকাংশ মানুষ সরাসরি উপকৃত হতে পারে। ভোলা বরিশাল ব্রিজ, যা ভোলাবাসীর দাবি, যা মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশে গত 4/2/26 তারিখে বাস্তবায়নের জন্য কথা দিয়েছিলেন, তা আশু বাস্তবায়ন কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ মুক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। তাই ভোলা 2 আসনে একটি আধুনিক মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি। কৃষি উন্নয়নের স্বার্থে একটি আধুনিক হর্টিকালচার সেন্টারও স্থাপনের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিশ্বাস করি, এই দেশকে এগিয়ে নিতে হলে উপকূল চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতেই হবে। পরিশেষে প্রস্তাবিত বাজেট উপকূলীয় পৌরাঞ্চল মাননীয় স্পিকার, আমাকে একটু 1 মিনিট সময় দেন। জি, 1 মিনিটে শেষ করেন। পরিশেষে প্রস্তাবিত বাজেটে উপকূলীয় চরাঞ্চল উন্নয়ন, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান খাতে অধিক গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে পরিশেষে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জন আকাঙ্ক্ষা পূরণের বাজেট প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর 3, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের বাজেটের উপরে আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং এই বাজেটের সাথে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। উনি বলেননি আই হ্যাভ আ ড্রিম, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি নিরলস কাজ করে যাচ্ছেন। এই বৈশ্বিক অর্থনীতি মন্দা, জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সকল অস্থিরতার মাঝে এই বাজেট প্রণয়ন ছিল একটি কঠিন কাজ। মোটা দাগে বলা যায় এই বাজেট হলো সাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্তির বাজেট। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় নারীর অংশগ্রহণ আজ আর সহায়ক শক্তি নয়, এটি একটি প্রধান চালিকা শক্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 5,196 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর আওতায় 200টি উপজেলা নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল একক।
এই প্রতিপাদ্য সামনে রেখে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাবলম্বীকরণের সুযোগ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের আনাচে কানাচে অনেক কুটির শিল্প, হস্তশিল্প আমরা দেখতে পাই, যেমন নারায়ণগঞ্জের শাড়ি, জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং নকশি কাঁথা এবং অন্যান্য কুটির শিল্প আমরা দেখতে পাই। কিন্তু এদের এই শিল্পগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে তাদের মার্কেটিং প্রমোশন করা হয় না। আমার প্রস্তাব, এই কুটির শিল্প উদ্যোক্তাদের আমরা যদি একই ছাতার নিচে একটি কুটির শিল্প বাণিজ্য মেলা আমরা যদি অর্গানাইজ করতে পারি, এই শিল্পকে আমরা বাঁচাতে পারবো। এর থেকে অর্থনৈতিক আমাদের ইকোনমি উপকৃত হবে এবং আমাদের এই কুটির শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করবে। এই প্রস্তাবটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হতে পারে এবং আমাদের পাট শিল্প, পাট আমাদের সোনালী আঁশ বলে পরিচিত ছিল এবং ফরিদপুরে আমাদের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। 2025 সালে 2 লক্ষ টন পাট উৎপাদন হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই পাট জুট হিসাবে দেশের বাইরে রপ্তানি হয়ে যায়। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, যদি এই পাটকে আমরা দেশে রেখে ফিনিশ প্রোডাক্টস বাইরে রপ্তানি করি, তাহলে এখানে কর্মসংস্থান হবে এবং রেভিনিউ আর্নিং হবে। আমি আপনার কাছে এটার ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আমাদের নদীগুলো, বিশেষ করে পদ্মা নদী ভাঙন একটি মহামারী রূপ ধারণ করেছে। নদী শাসন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি। জাতীয় উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 3 সদরের জনগণের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা ও প্রয়োজনীয়তা বিশেষ এই বাজেটে আলোচনায় তুলে ধরতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল বিখ্যাত হলো 2 লক্ষ টাকার বালিশ এবং 14 লক্ষ টাকার পর্দার কাণ্ডের জন্য। আপনাদের কাছে আমি বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার গতানুগতিক উন্নয়নের নামে কি ভাওতাবাজি আমাদের দেশের মানুষের করেছে। অনেক সমস্যায় হাসপাতালে আমি স্বাস্থ্যমন্ত্রী, আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং হাসপাতালের সংস্কার এবং উন্নয়নের স্বাস্থ্যের 69,409 কোটি টাকার বরাদ্দের থেকে আমাদের সদয় বরাদ্দ নিশ্চিত করতে অনুরোধ করছি। শিক্ষা খাতে সবচেয়ে বৃহৎ বরাদ্দ এবার 1,36,606 কোটি টাকা। ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সাথে সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বৃহত্তর ফরিদপুরবাসীর মানুষের প্রাণের দাবি এবং আমাদের স্কুলগুলো সঠিকভাবে চালানোর জন্য আমি মনে করি টিচার্স ট্রেনিং খুবই প্রয়োজন। আরেকটি কনসেপ্ট, যেটা যদিও নতুন নয়, এটি ইন্টারেস্টিং একটি কনসেপ্ট, আমি গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, সময় তো শেষ, আর 1 মিনিট বলবেন। যে 1 মিনিটে শেষ করেন। একটি বয়স্কদের জন্য বৈকালিক স্কুলের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে যে আমাদের জনগোষ্ঠী শিক্ষার আলো পায়নি, তারা কিছুটা তাদের নিরক্ষরতা দূর হবে এবং এর মাধ্যমে তারা বুদ্ধি করে তারা বুঝতে পারবে কোথায় ভোট দিতে হয়, কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। এই গ্রামের জনগোষ্ঠীর নিরক্ষরতা দূরীকরণের জন্য এই বৈকালিক স্কুলের আমি একটা অনুরোধ করছি। এবং পরিশেষে বলবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়ন একটি উৎপাদনমুখী
বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থান নির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনার সময় 12 মিনিট। 12 মিনিটে অনুগ্রহ করে শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে জোড়া ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির কথা শোনা যাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেখানে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন থাকলে সে ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটের ব্যাপারে আমি শুরুতেই দুটি কথা একটু বলে নিতে চাই। বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকা অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ। এই জায়গাগুলো নির্ধারণ করেই আমরা একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের কথা শুনে থাকি। মূলত এটা কোরআনেরই সেই আয়াতের প্রতিধ্বনি। সূরা তালাকে যেখানে 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় একদল সৎ, দক্ষ, ক্ষুধাভীরু মানুষ থাকে যারা আল্লাহকে ভয় করবে, সুশাসন কায়েম করবে, তাহলে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনাকেই সমস্ত মুফাসসিরগণ উল্লেখ করে থাকেন। সেই জায়গাটিকে আমরা শুনে থাকি। দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে, যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বন্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত হতে দেখছি, তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফ রহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারের দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব না। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়। এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে, রেগুলেটরি ডিউটি যেটা বলা হচ্ছে,
এক্সিস্টিং কোর্ট ছিল এখানে যেটা 10 সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন। এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ এবং কি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজ যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে একটা কথা খুব পরিষ্কার করে না বললেই নয়। আমরা যখন আলোচনা করি যে বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সাথে মিশে এলাকায় যাই, আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি। আমি এলাকায় বাজেটের পূর্বেই নাগরিক ভাবনা নামে একটা মতবিনিময় প্রোগ্রাম করেছি। ওনারা আমাদের সাংবাদিকরা ছিলেন, সেখানে ওনারা বলেছেন আপনাদের আলোচনা যখন শুনবো তখন মনে হবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে যখন আমরা বাজারে বের হব তখন গিয়ে দেখব যে আসলে সমস্যাগুলো আপনাদের এই বক্তৃতায় শোনে নাই। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের বক্তব্যগুলো আসলে বাদ পর্যায়ে আমাদের যে সমাধানের রাস্তা বের হওয়ার কথা সেখানে আমরা সুযোগ গ্রহণ করতে পারি না। বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ে যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আরেকটা কথাও বলি, আজকে এখানে ট্রেজারি বেঞ্চ আছে, অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে। বাজেটে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জনবিরোধী বাজেট আর একটা হচ্ছে জনমুখী বাজেট বা জনগণের পক্ষের বাজেট। এই দুটো কথার সাথে আমরা যখন দুই পক্ষ হয়ে বসি, আসলে এই অধিবেশন থেকে বের হয়ে আমরা যখন বাজারে যাই তখন জনবান্ধব এবং জনবিরোধী থাকে না, তখন দুই পক্ষেরই একসাথে একটা প্রশ্ন তৈরি হয় আসলে বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে কেন। মাননীয় স্পিকার, এই দুই পক্ষ আমরা তখন বাজারে কিন্তু এক পক্ষ হয়ে যাই। এর কারণ হচ্ছে বাজারে আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি সেই নীতিমালায় আমাদের এখানে কেবল বাজেটে আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশন আসতে পেরেছি, কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণ এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না। মাননীয় স্পিকার, সুতরাং আমি আপনার কাছে মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি হচ্ছে আজকে আমরা লক্ষ্য করি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন। মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু না বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য বশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি
511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই জায়গাটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, উনি নাই, উনি বলেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5% কথা বলেছি, 5% কথা বলেছি, উনি আমাদেরকে 3% আশ্বস্ত করেছেন, আমরা এইবার হয়তো 2% পাবো। এই যে আমরা কচ্ছপ গতিতে আগানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে বাস্তবে আমরা কতখানি এটা নির্ধারণ করতে সক্ষম হব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি আপনার সামনে স্পষ্ট করে একটু উল্লেখ করতে চাই। আমাদের এই যে বর্তমান বাজেট ব্যবস্থাপনায় আমরা যেটা রেখেছি যে আমাদের এমপিভুক্ত 2 লাখ শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে শুনেছি মে মাসের বেতন এখন পর্যন্ত তাদেরকে দেওয়া যায় নাই। আমরা সুখবরের কথা শুনি, কিন্তু সুখবর তো ইতিমধ্যে তাদের পরিবার পরিচালনা সহ তাদের জীবন তো প্রায় অতিষ্ঠ অবস্থা, শুধু না জীবন তাদের মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে। একটা পরিবার তার মায়ের চিকিৎসা করতে পারছে না, তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না। সেই জায়গাগুলো আমার বোধহয় আমাদের বাজেটে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটা আমরা নিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি এবার আমার দক্ষিণ অঞ্চলের কয়েকটা বিষয় আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। আমাদের বাজেটে যেটা একেবারেই গ্যাপ হয়েছে বলে মনে হয়েছে, আমরা বিগত সরকারের সময় শুনেছি আমাদের পদ্মা সেতু হয়েছে, হোক 15,000 কোটি টাকার সেতু, আমাদের অন্তত 45,000 কোটিতে হয়েছে, এরকম আর দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আবার বড় যে প্রকল্পের কথা আমরা বলবো, আমরা তো সেই মানে সিঁদুরে ভয় পাওয়া মানুষ, আমরা তো এইসব ভয় পাই যে বড় বড় মেগা প্রজেক্ট হবে, বড় বড় মেগা দুর্নীতি হবে। সেই জায়গাটা থেকে আজকে আমি বলবো যে আমাদের 6 লেনের যে মহাসড়কের এই পদ্মা সেতুকে যদি বাস্তবায়ন করতে হয়, এটা যদি আমাদের অর্থবহ করতে হয়, এই অর্থবহ করার জন্য আমাদের পটুয়াখালী পর্যন্ত, আমরা কক্সবাজারের কথা জানি, আমি এই সুযোগে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আমাদের কুয়াকাটা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। মাননীয় স্পিকার, আসবেন, দেখবেন যে আমাদের আজকে গাড়ির চাপ ভাঙা পার হওয়ার পর, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা মালয়েশিয়ায় আছি, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুর পার হওয়ার পরেই মনে হয় আমরা এখন আমাদের গ্রামের সবচেয়ে অজপরগায়ের একটা রাস্তা। ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ে গিয়েছে, আচ্ছা 2 মিনিটে শেষ করেন, আজান দিয়ে দিয়েছে, 2 মিনিটে প্লিজ। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এই 6 লেনের রাস্তা নির্ধারণ হওয়া, ট্রেন সংযোগ হওয়া এবং আমাদের কুয়াকাটা পর্যটন কেন্দ্র খাতকে যদি অর্থবহ করতে হয় সেই জায়গাটি আমাদের নির্ধারণ করে নেওয়া। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেটের মধ্যে আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি তা হচ্ছে আমাদের এই পর্যটন খাতের পাশাপাশি আমাদের পায়রা পোর্ট অত্যন্ত আর্থিক ব্যবস্থাপনার জায়গায় গুরুত্বপূর্ণ একটি খাত। সেই খাতটিকে আমদানি এবং রপ্তানি জায়গা যদি এটাকে আমরা নির্ধারণ করে নিয়ে আসতে পারতাম, সেই জায়গাটা আমরা করতে পারি নাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বলি যে নদী পথে আমাদের লঞ্চে যাওয়া আসা, এটা শুধু একটা যাওয়া আসা না, ইটস মেন্টাল রিফ্রেকশন, ইটস মেন্টাল রিফ্রেশমেন্ট। এই রিফ্রেশমেন্টের জায়গাটা এখন নদীর লঞ্চ মালিকদের মাথায় হাতের মতো অবস্থা। আপনি নিশ্চয়ই জানবেন, আপনি ভোলার আমাদের সমস্ত বিষয় আপনার নলেজে আছে। সেখানে লঞ্চে যখন ওঠা হয় তখন লোকেরা বলে আমাদের মরতে বসা ছাড়া আর কোনো উপায় নাই। একই সাথে নদীর নাব্যতা নাই, একই সাথে নিয়মিত ড্রেজিং এর কোনো ব্যবস্থা নাই। এই খাতে আমি খোঁজাখুঁজির চেষ্টা করেছি, আমার চোখে পড়ে নাই আমরা কোনো বাজেট রাখতে পারছি না। নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ। মাননীয় স্পিকার, সেই জন্য নদীর এই নাব্যতা এবং ড্রেজিং এর ক্ষেত্রে আমি আশা করি যে বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে নির্ধারণ করা হবে। কীর্তনখোলা, তেঁতুলিয়া, আড়িয়ালখা, বিষখালী সহ পর্যটনের এই নৌপথ উন্নয়নে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলেই কেবলমাত্র আমাদের এই উন্নয়নগুলো সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমার প্রিয় বাউফল, সেই বাউফলে আমি জনগণের কাছে ভোট চাইতে গিয়ে শুধু একটা কথা বলেছিলাম, মাদক নির্মূল করব, কবর রচনা করব। দুর্ভাগ্যজনক, কবর রচনা করার তো পরের কথা, আমরা মাদকের হাতি দিতে পারি নাই, বরং বলা হয়ে থাকে প্রশাসনে সেই পুলিশ অফিসারদেরকে পর্যন্ত ট্রান্সফার করা হচ্ছে যে তারা যারা শুধু এতটুকু বলেছেন যে ধরতে লাগে 7 দিন, তাদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানোর পর বের হয়ে আসতে লাগে 3 দিন। এই প্রক্রিয়াটুকু যারা জড়িত তাদের ব্যাপারেও আমাদের এই বাজেটের মধ্যে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আমি সবশেষ অনুরোধ করব আমার নদী ভাঙ্গন রোধে ব্যবস্থাপনা সহ নদী ভাঙ্গন রোধ প্রকল্পে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আজ বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত, 3:30 পর্যন্ত বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।